অগ্নিকে বিয়ে করে তাদের এই সেন বাড়িতে এসে খুবই অবাক হয়ে গেছে তিথি। বলা যায় একরকম বাকরুদ্ধ হয়ে গেছে এ বাড়ির পরিস্থিতি দেখে। একে তো তিথি এ বাড়িতে আসায় কেউ খুশি হয়নি। দরজা থেকেই এক প্রকার প্রায় তাকে ও তার স্বামী অগ্নিকে বিদায় করে দিচ্ছিল তার শাশুড়ি মা। তবে ওদের সঙ্গে অগ্নির বড়দি সুপর্ণা থাকাতে বিশেষ কিছু করতে পারেননি তার শাশুড়ি মা। একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিজের বড় মেয়ে সুপর্ণাকে একমাত্র একটু সমঝে চলেন অগ্নির বাবা মা দেবেশবাবু ও রমা দেবী। তাই সুপর্ণার উপস্থিতিতে তারা নিমরাজিভাবে মেনে নেয় অগ্নি ও তিথির বিয়েটাকে। চলে যাওয়ার সময় অবশ্য সুপর্ণা বলে গিয়েছিল, তিথি, বিয়ে করে এ বাড়িতে এসে তোমার জীবনের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র এক খাঁচা থেকে এসে আরেকটা খাঁচায় ঢুকলে। এখানে নিজের লড়াইটা কিন্তু নিজেকেই লড়তে হবে। এক্ষেত্রে সবসময় আমাকে পাশে পাবে না, তবে প্রয়োজনে আমি তোমায় সাহায্য করব। নিজের পরিবারের রক্তের সম্পর্কের কারোর সম্বন্ধে আমি তোমার কাছে কোনো মন্তব্য করব না। শুধু এটুকুই বলবো, তুমি শিক্ষিতা মেয়ে, অবস্থা বুঝে নিজের ব্যবস্থা নিজে করবে। বড়দির কথাগুলো শুনেই কেমন ভয় করতে আরম্ভ করেছিল তিথির। অগ্নির ছোট্ট ঘরটায় খাটের উপর বসে চুপচাপ নিজের ভাগ্যের কথা ভাবছিল সে। সেই কোন 5 বছর বয়স থেকে সে ও তার মা মামার বাড়িতে আশ্রিত। তার বাবা মাকে ডিভোর্স দিয়ে অন্য একজন মহিলাকে বিয়ে করে অন্যত্র সংসার শুরু করেন। কখনো তার ও তার মায়ের কোনো খোঁজ খবর রাখেননি। শুধু অসহায় অবস্থায় তিথিকে নিয়ে বাপের বাড়িতে ফিরে আসতে বাধ্য হয় তার মা। সেখানে এসেও তাদের অবস্থা বিন্দুমাত্র সুখকর ছিল না। সব সময় মামা মামিমার বিরক্তির শিকার তারা। সব জেনেও মামিমা তার মাকে কটু কথা শোনাতো। নিজের স্বামীকে ধরে রাখতে পারো না? কেমন মেয়ে ছেলে তুমি? ছেলেদের ওরকম বাইরে একটু আধটু সম্পর্ক থাকে, তোমারই তো দায়িত্ব ছিল নিজের ভালোবাসা দিয়ে স্বামীকে ধরে বেঁধে রাখার। এসব কথাগুলো শুধু মামিমাই নয়, পাড়ার অনেক বয়োজ্যেষ্ঠ মহিলা বলতো তার মাকে। এগুলো শুনে তার মা নীরবে কাঁদত। আর ছোট্ট তিথির ভীষণ মন খারাপ লাগতো মায়ের কান্না শুনে। পরে অনেক বড় হতে, বিশেষত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই, যেদিন থেকে সে বুঝতে শিখেছে এই ভালোবাসা শব্দটার অর্থ, সেদিন থেকেই এসব কথা শুনে ভীষণ ভীষণ হাসি পেত তার। আচ্ছা, যে সম্পর্কে ভালোবাসাটাই নেই, সেখানে কিভাবে একে অপরকে এক সম্পর্কে বেঁধে রাখা যায় দড়ি দিয়ে? যেখানে পারস্পরিক বোঝাপড়া নেই, সম্মান নেই, সেখানে কিভাবে অসম্মান বিকিয়ে সব মেনে নিয়ে ও মানিয়ে নিয়ে থাকা যায়? আর বাবা মায়ের ডিভোর্সের জন্য কি মা শুধু দায়ী? বাবার কি কোনো দোষ নেই? আমার প্রতি, মায়ের প্রতি কোনো দায়িত্ব নেই? তাহলে সব সময় সব দোষ কেন মাকেই পেতে হবে? আমার দায়িত্ব মাকে কেন একা বহন করতে হবে? ভীষণ বিরক্ত হয়ে এসব প্রশ্ন একদিন মামা মামিমার চোখের দিকে তাকিয়ে করে ফেলেছিল তিথি। আর তারপরে জুটেছিল মামার এবং মামিমার অকথ্য গালিগালাজ। তারপর নিজের মায়ের কাছ থেকে জুটেছিল এক রাশ অপমান। সকলের সামনে চিৎকার করে কেঁদে কেঁদে মা বলেছিল, অকৃতজ্ঞ মেয়ে, যারা এতদিন খাইয়ে পড়িয়ে মানুষ করলো, তাদের মুখের উপর বড় বড় কথা। যাও, এক্ষুনি মা মামিমার পা ধরে ক্ষমা চাও।
নিজের জন্মদাতা বাবা তো একটা দিনের জন্যও দায়িত্ব কর্তব্য কিচ্ছু পালন করলো না। মামা আশ্রয় দিয়েছিল বলেই আজ মুখে এত বড় বড় কথা হয়েছে। মায়ের এহেন কথায় বা আচরণে কোনো রাগ বা অভিমান হয়নি তিথির। সে তার নরম সরম মায়ের মনের অপারগতা বুঝত। মামাবাড়িতে ফিরে এসে সে যেন তার ভাইয়ের দয়ায় বেঁচেছিল। নিজেকে এ বাড়ির আশ্রিতা মনে করত তার মা। নিজের ডিভোর্সের জন্য সব সময় নিজেকে দায়ী করত, সব সময় মরমে মরে থাকত এবং সব্বাইকার সব কটূক্তি সহানুভূতি সব সহ্য করে থাকত। তিথি অনেক বুঝিয়েছে, একটু শক্ত হওয়ার জন্য, একটু প্রতিবাদী হওয়ার জন্য, কিন্তু তার মা সেই কোমল ভীতু ঘরকুনো মহিলা রয়ে গেছে। প্রতিবাদী হওয়া আর তার হয়ে ওঠেনি। আর বাস্তবের মাটিতে ঠোক্কর খেয়ে খেয়ে তিথি তৈরি হয়েছে শক্ত লোহার মতো। নিজের চরিত্রকে করেছে দৃঢ় এবং প্রতিবাদী। মায়ের এলোমেলো জীবন থেকে শিক্ষা নিয়ে সে নিজের জীবনকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর শপথ নিয়েছে। শপথ নিয়েছে আত্মসম্মান বাঁচিয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচার এবং মায়ের শেষ বয়সে তার অবলম্বন হওয়ার। কিন্তু তার এত সব চিন্তা ভাবনা শপথ সব তালগোল পাকিয়ে যায় তার মামা এবং মায়ের একটা সিদ্ধান্তে। কোনো রকমে ইংরেজিতে অনার্সটা কমপ্লিট করতেই তিথির সম্বন্ধ স্থির করে দেয় তার মামা। পাত্রপক্ষ খুব বড়লোক ব্যবসায়ী পরিবার। তাদের পাইকারি শাড়ির বিরাট কারবার। পাত্র শ্রীজাত খুব সুন্দর সুপুরুষ ৩২ বছরের এক যুবক। খুঁত বলতে একটাই, তার বিয়ের দিন পাঁচেক পরেই তার নবপরিণীতা বধূ গা ভর্তি সোনার গয়না নিয়ে অন্য এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। ১ বছর পর শ্রীজাত আবার নতুনভাবে দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত। কলেজে যাওয়া আসার পথে তিথিকে দেখেই পছন্দ হয়ে যায় তার। তাছাড়া তাদের পাশের পাড়ার মেয়ে তিথির সম্বন্ধে আগের থেকেই সে সব কিছু জানে। তিথিকে পছন্দের কথা সে তার বাড়িতে জানায়। ছেলের কাছে এই কথা শুনে নিজেরাই উপযাজক হয়ে তিথিদের বাড়িতে সম্বন্ধ পাঠায় শ্রীজাতের বাবা। আর এই সম্বন্ধে তার মামা মামিমার পাশাপাশি তার মাও ভীষণ খুশি হয়। ছেলে ঘর পরিবার সব অতি পরিচিত। একে তো এখানে বিয়ে হলে কোনো টাকা পয়সা বরপণ হিসেবে পাত্রপক্ষকে দিতে হবে না, উপরন্তু এত বড়লোক পরিবার, পাশের গ্রামেই বিশাল দোতলা বাড়ি, আর কি চাই। তিথির মা মৃন্ময়ী দেবী খুব সহজেই রাজি হয়ে যান এখানে তিথির বিয়ে দিতে। তিথিকে শ্রীজাতদের প্রস্তাবের সম্বন্ধে সব খুলে বলে তার মা এবং তিথিকে এখানেই বিয়ে করতে অনুরোধ করে। মায়ের কথা শুনে তিথি পড়ে মহা বিপদে। কিভাবে মাকে মামা মামিমাকে নিজের প্রেমিক অগ্নির কথা বলবে? আর তাছাড়া শ্রীজাতকে বিয়ে করা কিছুতেই তার পক্ষে সম্ভব নয়। এসব কথা চিন্তা করে সে অগ্নিকে তার বিয়ের ব্যাপারে সব খুলে বলে। তিথির বিয়ের কথা শুনে অগ্নির মুখটাও ভীষণ শুকিয়ে যায়। এত তাড়াতাড়ি কি ডিসিশন নেবে সেটাই সে খুঁজে পায় না। অগ্নি তিথির থেকে বছর তিনেকের বড়। ইংরেজিতে MA করে বর্তমানে একজন শিক্ষিত বেকার। বাড়ি বাড়ি টিউশন করে এবং একটা বন্ধুর কোচিং সেন্টারে পড়িয়ে নিজের হাত খরচ চালায়। তার সাথে আছে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি। এই মুহূর্তে কিভাবে সে তিথিকে বিয়ে করবে একদম ভেবে পায় না। কলেজের পাশে টাউন লাইব্রেরিতে তিথির সাথে প্রথম আলাপ হয় অগ্নির। কলেজের পর তিথি প্রায় প্রত্যেক দিন লাইব্রেরিতে আসতো পড়াশোনা করতে। সেখানে তার সঙ্গে অগ্নির পরিচয় হয়। এভাবেই তাদের বন্ধুত্বের সূত্রপাত। পরে পরে তাদের এই সম্পর্কটা প্রেমের দিকে গড়ায়। এখন তিথির সমস্যার কথা শুনে অগ্নি বলে,
এই মুহূর্তে আমি তোমাকে কিভাবে বিয়ে করব তিথি? আমি এখনো চাকরি পাইনি, তাছাড়া আমার স্থায়ী কোনো রোজগার নেই। এ অবস্থায় বিয়ে করে কিভাবে তোমাকে বাড়িতে নিয়ে যাব? তার চেয়ে তুমি তোমার মায়ের কথা মতো ওখানে বিয়ে করে নাও। অগ্নির এই কাপুরুষের মতো কথা শুনে পুরো গা রাগে জ্বলে গিয়েছিল তিথির। একটুও না দমে দৃঢ় কণ্ঠে হিস হিস করে অগ্নিকে বলেছিল, কি ভেবেছ তুমি আমাকে অগ্নি? আজ 3 বছর ধরে প্রেম করার সময় এসব কথা মনে ছিল না তোমার? এখন সুন্দর করে বলে দিলে ওখানে বিয়ে করে নাও। আমার কি নিজের কোনো দাম নেই? আত্মসম্মান নেই? না নিজের কোনো সিদ্ধান্ত নেই? বিয়ে করলে আমি তোমাকেই করব অগ্নি। প্রেম করব একজনকে আর বিয়ে করব অপরজনকে, এরকম দ্বিচারিতা আমার দ্বারা হবে না। আর বিয়ের পর আমি তোমার বোঝা হব? তোমাকে আমার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে? এসব কথা তুমি ভাবছো অগ্নি? কোন মধ্যযুগে পড়ে আছো তুমি? এখনো কেন বিয়ের পর একটি ছেলে একটি মেয়ের সব দায়িত্ব নেবে? মেয়েটিরও তো উচিত নিজের কিছু দায়িত্ব নেওয়া। চিন্তাভাবনা একটু আধুনিক হও। আমার নিজের দায়িত্ব আমি বহন করতে পারবো। আমিও তোমার মতো টিউশন করব, শুধু তুমি পাশে থেকো প্লিজ। আর বিয়ে তো আমি তোমাকেই করব অগ্নি সোনা। প্রেমটা যখন তোমার সাথেই করেছি, তখন আমার হাত থেকে এ জীবনে তোমার নিস্তার নেই। তিথির এত মানসিক দৃঢ়তা দেখে খুবই ছটফট করে উঠেছিল অগ্নি। বারবার বলেছিল, আমার পরিবারের সঙ্গে তুমি থাকতে পারবে না তিথি। তুমি তোমার সিদ্ধান্ত বদলাও। আমার মতো ছেলেকে এভাবে বিয়ে করার জেদ করো না। কিন্তু লড়াকু তিথি তার এই দুর্বল প্রেমিকটির নরম মনকে খুব ভালোভাবেই বুঝত। জানতো সে সরে গেলেই অগ্নি পুরো ভেঙে পড়বে। তাই অগ্নির উপর ভরসা না করে নিজেই গিয়ে অগ্নির বড়দি সুপর্ণাকে তার আর অগ্নির ব্যাপারে সব সত্য কথা বলে দেয়। বড়দিকে তাদের দুজনেরই বর্তমান পরিস্থিতি সব বুঝিয়ে বলে। তিথির দৃঢ়তায় আশ্চর্য হয়ে যায় সুপর্ণা। তিথির মতো খাঁটি মনের মেয়েকে হাতছাড়া করতে মন চায় না তার। তাই নিজে দাঁড়িয়ে থেকে সে অগ্নির সাথে তিথির রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে দেয়। পরে এই বড়দির সহযোগিতায় অগ্নির বাড়িতে আসতে সক্ষম হয়েছে তিথি। আর এই বিয়ের ফলে মা, মামা, মামিমা সকলের সঙ্গে সম্পর্কটা ত্যাগ করতে হয়েছে তিথিকে। এটা একটুও সহজ সিদ্ধান্ত ছিল না তার পক্ষে। মাকে সে অনেকবার বুঝিয়েছে তার পরিস্থিতি সম্বন্ধে। মাকে বারবার বলেছে যে অগ্নিকে ছাড়া সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না। কিন্তু তার অবুঝ মা তার মনের কথা কোনোভাবেই বোঝেনি। মামা মামিমার সঙ্গে সায় দিয়ে নিজের সিদ্ধান্তে অটল থেকেছে। তাই বাধ্য হয়েছে তিথি মাকে ছেড়ে আসতে। আসার আগের দিন মাকে অনেকবার সে বলেছিল, ক্ষমা করো মা, ক্ষমা করো। শুধু তোমার কথা রাখতে 3টে জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারলাম না, তাই তোমাকে দুঃখ দিতে বাধ্য হলাম। ক্ষমা করে দাও। অগ্নিকে বিয়ে করে ও বাড়িতে মাকে, মামা মামিমাকে সে প্রণাম করতে গিয়েছিল। সেখানে মাকে দেখে অবাক হয়ে যায় তিথি। তার নরম কোমল শান্ত মা মুখে অসম্ভব দৃঢ়তা এনে কঠোর গলায় বলেছিল, চলে যাও তুমি এখান থেকে। আজ থেকে ভাববো আমার কোনো মেয়ে নেই। আমার সম্মানের কথা না ভেবে এভাবে বিয়ে করে নিলে? আমার এতদিনের ভালোবাসা, যত্ন, মায়া, মমতা সব এই দুদিনের ছেলেটার ভালোবাসার কাছে তুচ্ছ হয়ে গেল? আমি তোমার ভালোর জন্যই সিদ্ধান্তটা নিয়েছিলাম। কি ক্ষতি হতো সিজাতকে বিয়ে করলে? ওখানে সুখে থাকতে তুমি। জীবনে কতটুকু দুঃখ পেয়েছো তুমি? আরো অনেক দুঃখ আছে তোমার জীবনে। এই বেকার ছেলেটা তোমাকে সুখী রাখতে পারবে? জীবনে বাঁচতে গেলে টাকা চাই, জানো না? এতদিন মামার বাড়িতে আশ্রিতা থেকেও শিক্ষা হয়নি তোমার?
একটা বেকার চালচুলোহীন ছেলেকে বিয়ে করলে? সেই তো আবার শ্বশুরবাড়িতে আশ্রিতা হয়ে জীবন কাটাতে হবে তোমাকে। সে চিৎকার করে বলেছিল, মা, তুমি কেন বুঝতে পারছো না? মানুষের মন এত বাস্তবতা বোঝে না। তোমার কথা মতো যদি আমি শ্রীজাতকে বিয়ে করে নিতাম, তাহলে অগ্নিকে যে 3 বছর ধরে ভালোবাসি তার সাথে প্রতারণা করা হতো না। আর যাকে বিয়ে করব তার সাথে ভালোবাসাবিহীন শুধু স্বামী স্ত্রীর একটা সম্পর্ক গড়ে উঠবে, সেটা কি শ্রীজাতকে প্রতারণা করা নয়? বিয়ে করে শ্রীজাত তো আগেও ঠকেছে। কেন আমি অগ্নি ও শ্রীজাত দুজনকেই ঠকাবো বলতে পারো? আর নিজের মনকে কি শুধু টাকা পয়সা শাড়ি গয়না দিয়ে প্রবোধ দেব? এটা কি নিজে নিজেকে প্রতারণা করা নয়? যাকে ভালোবেসেছি তার সাথেই তো সারা জীবন থাকা উচিত, তাই না? কিন্তু তার যুক্তি তার মা বোঝেনি। এইভাবে মা মেয়ে দুজনের বাদ বিবাদ চলতে থাকে। প্রাচীনপন্থী ধ্যান ধারণা ও নবীন যুক্তিবাদী চিন্তা পরস্পরের সামনে দাঁড়ায়। কেউ নিজের দাবি থেকে সরে যায় না। মা বলে, আমি অনেক দিন ধরে এই দুনিয়াটা দেখেছি। আমি জানি কি করা উচিত ও কি করা উচিত নয়। আমি যা করছি তোমার ভবিষ্যতের ভালোর জন্যই করছি। মেয়ে বলে, আমাকে বাস্তবটা বুঝে দিতে দাও। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে দাও। আমিও যা করেছি আমার ভবিষ্যৎ জীবনের কথা ভেবেই করেছি। প্রাচীন ও নবীন চিন্তাধারার বিবর্তন হয় এভাবেই। কিন্তু আজও আছেন সমাজে সকলের দিকে আঙুল তোলা বেশ কিছু মানুষ। তারা সহজেই এক এক পক্ষকে সমর্থন করে ভিন্ন ভিন্ন দল গঠন করেন। প্রাচীন চিন্তাধারার সমর্থকরা এখনো অনেক বেশি। তিথির মা মামাকে অনেক প্রতিবেশী বলে, কি অকৃতজ্ঞ মেয়ে গো তিথি, মা মামা মামিমাকে বুঝলো না। হাজার হোক তারা তো মেয়েটার ভালোই চাইছিল। কি হতো মায়ের পছন্দে বিয়ে করলে? বিয়ের পর সব মেয়েরা ঠিক বর ও তার ঘরকে মানিয়ে নেয়। তুইও না হয় স্বামী শ্বশুরবাড়িকে মানিয়ে নিতিস। আসলে আমাদের মৃন্ময়ীর কপালটাই খারাপ। মেয়েটাও ঠিক তার বাপের মতোই অকৃতজ্ঞ হলো। আবার সুপর্ণাদির মতো যুক্তিবাদী আধুনিক চিন্তাধারার অনেকেই বলে, এবং তিথি নিজেও মানে, তিথি, জীবনটা তোমার, আর ভগবান আমাদের একটাই জীবন দিয়েছেন। সেটা তুমি কিভাবে কাটাবে আর কার সাথে কাটাবে তা ঠিক করার দায়িত্বও শুধু তোমার। জীবনে কতটা মেনে নেবে বা কতটা মানিয়ে নেবে তার সিদ্ধান্ত কিন্তু তোমাকেই নিতে হবে। পেছনে লোকে অনেক কথা বলবে, কিন্তু তুমি সেগুলো কিভাবে পাশ কাটিয়ে যাবে বা তার মোকাবিলা করবে তার দায়িত্ব নিজেকে নিতে হবে। বড়দির বলা কথাগুলো খুব যুক্তিসঙ্গত মনে হয়েছিল তিথির। তাই অগ্নিকে বিয়ে করতে সে দুবার ভাবেনি। বিয়ের পর অগ্নির বাড়িতে এসে অবাক হয়ে গিয়েছিল তিথি। সম্পূর্ণ নতুন এক পরিবারের নতুন নতুন অনেক রোগ ধরা পড়েছিল তার চোখে। অগ্নির বাবা দেবেশবাবু একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও মা রমাদেবী একজন অতি দজ্জাল ও বাকপটু মহিলা। অগ্নিরা 2 ভাই ও 2 বোন। অগ্নির বড় দাদা ও বৌদি দুজনেই সরকারি চাকরি করে। বড় দিদি সুপর্ণাও শিক্ষিকা। ছোট বোন অপর্ণার বিয়ে হয়েছে অত্যন্ত উচ্চবিত্ত পরিবারে। ছোট জামাই অপরেশের গাড়ির শোরুম আছে। অগ্নিদের পরিবারকে উচ্চবিত্ত ও উচ্চশিক্ষিত বলা যায়। কিন্তু বিয়ের 2 দিনের মধ্যেই এই পরিবারে অগ্নির অবস্থানটা খুব সহজেই ধরা পড়ে তিথির সামনে। এই পরিবারের সবচেয়ে অবহেলিত অগ্নি। এখনো পর্যন্ত একটা চাকরি পায়নি বলে বাড়িতে উঠতে বসতে খোঁটা শুনতে হয় তাকে। প্রথম দিন ভয়ে ভয়ে খাবার টেবিলে বসেছিল তিথি। সেখানেই তার শাশুড়ি রমাদেবী
ছেলেকে উদ্দেশ্য করে বলেন, তোর সাহস দেখে হতবাক হয়ে যায় অগ্নি। এই ২৬ বছর বয়স পর্যন্ত বাপের ঘরে বসে বসে অন্ন ধ্বংস করছিস, আবার একজন সঙ্গী জোটালি। নিজে শোবার জায়গা নেই, আবার শঙ্করাকে ডাক। তোর দাদা সংসারের টাকা দেয়, তুই কি দিস? আগে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বউয়ের দায়িত্ব নিতে পারতিস। কোন আক্কেলে একটা মেয়ে জোটালি? আর বড় খুকিকেও বলিহারি যায়, বলা নেই ক নেই, একটা ধেড়ে মেয়েকে বেকার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিল। এসব আমাকে টাইট দেওয়ার মতলব। শাশুড়ির ভাষা শুনে ও অগ্নির নিচু মুখটা দেখে মনে খুব দুঃখ পেয়েছিল তিথি। তার শ্বশুরমশাই বলেন, এখন এসব কথা বাদ দাও রমা। ছেলেটা যখন বিয়ে করেই নিয়েছে, তখন কিছু আত্মীয় স্বজনকে ডেকে ওদের বৌভাতটা করে নি, কি বলো? স্বামীর কথা শুনে ঝাঁঝিয়ে উঠেছিল রমাদেবী। না, কোনো দরকার নেই ফালতু টাকা খরচ করার। এই বিয়ে আমি মানি না। আমরা কি অগ্নির বিয়ে দিয়েছি যে ঘটা করে লোক নেমন্তন্ন করে বৌভাত করব? ডাকো তোমার বড় মেয়েকে। ওসব ফালতু খরচের চক্করে থেকো না। মহারানী বাপের বাড়ি থেকে কি ধন সম্পত্তি বেঁধে নিয়ে এসেছে যে ওকে অত খাতির করব? নেহাত তোমার বড় মেয়ে নিজে এসে বাড়িতে ওদের দিয়ে গেল, তাই চুপ করেছিলাম। বড় খুকির তো আবার চণ্ডাল রাগ, সে চটলে আমাদের বিপদ আছে। তোমার আমার ওষুধের খরচ, হাত খরচ, বাইরে বেড়ানোর টাকা সব কিছুই তো বড় খুকি দেয়। তাই ওর সামনে অগ্নিকে কিছু বলিনি। বড় ভাই তো আবার ছোট ভাই অন্ত প্রাণ কিনা, ছোট ভাইয়ের দরদে উনার প্রাণ আইঠাই করে। তবে আমি জীবনেও এই হা ঘরে অসভ্য মেয়েটাকে মেনে নেব না। দেখো তুমি। মাছের কাঁটা বাঁচতে বাঁচতে বড় ছেলে রাজশ্রী বলে, বড়দির উপরে আমরা কেউ কথা বলি না বলেই অগ্নি সোজা বড়দির কাছে গিয়ে উঠেছিল। তবে এখন তো ওদের এই বাড়িতে থাকতেই হবে, তাই নতুন বউয়ের সব খরচ খরচা আমাদেরকেই চালাতে হবে। আর একবার বিয়ে যখন করেই নিয়েছে, তখন আর খরচা বাড়িয়ে লোক ডেকে বৌভাত করার কোনো মানে হয় না। ওর বৌভাত হলে আমাকে না হলে বাবাকে টাকা খরচা করতে হবে। মাসের মাঝে বাড়তি খরচা আমি করতে পারবো না। বড় যা শ্রাবণী বলে, হ্যাঁ, এরপর থেকে তো সংসারের খরচ খরচা দিন দিন বেড়েই চলবে। দেখো না, দুদিন বাদেই আবার ওদের বাচ্চা হবে, ডাক্তার, ওষুধ, বাচ্চার খরচা সব দায় দায়িত্ব তো আমাদের নিতে হবে। অগ্নির ওই দুটো টিউশন পড়ানোর টাকায় আর কি হবে? লজ্জায় অপমানে কান মাথা ঝাঁঝা করে ওঠে তিথির। অগ্নিও না খেয়ে ভাতগুলো নাড়াচাড়া করে উঠে যায়। এ বাড়িতে বউ ভাত, ফুলশয্যা এসব অনুষ্ঠান আর হয়নি তিথির। রাত্রে অগ্নির ঘরে আসে সে। একতলার বাথরুমের পাশে একটা ছোট্ট ঘরে অগ্নি থাকে। পুরো দোতলাটা বড়জা ভাসুরের। অগ্নির ঘরে একটা আলমারি, বইয়ের র্যাক ও ছোট্ট একটা শোবার খাট, এই আসবাব। রাত্রে অগ্নি ঘরে এসে তিথির হাত দুটো ধরে বলে, এই জন্যই তোমাকে আমি বিয়ে করতে চাইনি তিথি। বারবার সমস্যাটা তোমাকে বুঝিয়েছি, কিন্তু তোমার এক জেদ, সোজা বড়দির কাছে চলে গেলে। তারপর বড়দিও তোমার কথায় গলে গিয়ে বিয়েটা দিয়ে দিল আমাদের। দেখলে তো এই বাড়ির পরিস্থিতি। এখানে আমার নিজের জীবনই চোরের মতো কাটে, তার উপর তুমি এলে। বাড়িতে আমি খুবই হীন, তুচ্ছ একজন মানুষ। ২৬ বছর বয়স হয়েছে, এমএ পাশ করেছি, বাবা খরচপত্র করে বিএড পড়িয়েছে, কিন্তু এখনো একটাও সরকারি চাকরি জোটাতে পারিনি। প্রতিনিয়ত সকলের বাক্যবাণ নীরবে হজম করে থাকি। এবার তুমি এলে, এখানে টিকতে পারবে তো? আত্মসম্মান নিয়ে এখানে থাকা বড় দায় তিথি। নেহাত কোথাও যাওয়ার জায়গা নেই, তাই। টপ টপ করে
অগ্নির দুফোঁটা চোখের জল এসে পড়ে তিথির হাতের উপরে। চমকে ওঠে তিথি। এ কোন অগ্নিকে দেখছে সে? বিষণ্ণ পরাজিত একজন মানুষকে। তারও মন ভীষণ খারাপ হয়ে যায়। অগ্নির সাথে ফুলশয্যার রাত কেমনভাবে কাটবে তা নিয়ে মনের মধ্যে কত রঙিন কল্পনা ছিল তার। কিন্তু বাস্তবের আঘাতে তার স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায়। সে নীরবে অগ্নির চুলে হাত বুলিয়ে দিতে থাকে। মানসিক দুঃখের ভারে বিনিদ্র রাত কাটে দুজনের। তিথির কাছে ছটফট করে অগ্নি। আমি তোমাকে কিছুই দিতে পারবো না তিথি। তার উপর আমার মায়ের বৌদির বাক্যবান, তুমি কিভাবে সামলাবে? আমি প্রতিবাদও করতে পারবো না, তাহলে তুমুল ঝগড়া হবে। মা যে কোনো বাহানায় তোমাকে তাড়াতে চাইবে। আমি যে কি করব? তোমাকে নিয়ে বাড়ি ভাড়া করে থাকার ক্ষমতাও তো আমার নেই। আমি শিক্ষিত বেকার যুবক, শ্রমিকের কাজও তো করতে পারবো না। আমার থেকে একটা শ্রমিকেরও দাম আছে। সে কায়িক পরিশ্রম করে সংসার প্রতিপালন করতে পারে, কিন্তু আমি? আচ্ছা, কাল সকালে দেখা যাবে। আজকে তুমি ঘুমিয়ে যাও। এসব কথা এখন থাক। অশান্ত অগ্নিকে সে শান্ত করার চেষ্টা করে। পরের দিন থেকে নতুন বাড়ির সব নিয়মকানুন লক্ষ্য করে যায় তিথি। চাকুরিরত বড় ছেলে ও বড় বৌমার জন্য ভোরে উঠে বাজার যান দেবেশবাবু। শাশুড়ি রমাদেবী যত্ন করে গুছিয়ে সব কিছু রান্না বান্না করেন এবং অধিকাংশই বড় ছেলে বড় বৌমা ও নাতির থালায় সাজিয়ে দেন। সকালে শুধু এক কাপ চা ও দুটো বিস্কুট খেয়ে টিউশন পড়াতে যায় অগ্নি। ফেরে সেই দুপুর 2টো নাগাদ। টিউশন পড়ানোর পর সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত এক বন্ধুর সাইবার ক্যাফেতে অগ্নি কাজ করে। অধিকাংশ দিনই শ্বশুর শাশুড়ির খাওয়া হয়ে যায়। অগ্নির জন্য ঠান্ডা ডাল ভাত তরকারি ও 1 পিস পেটির মাছ পড়ে থাকে। এখন আবার তিথির জন্য মাছের আধকাটা একটা মাথা রাখতে হয় রমাদেবীকে। দুপুর 3টে নাগাদ আবার টিউশন করতে বেরিয়ে যায় অগ্নি। টিউশন কোচিং সেরে বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা। তখনও বাড়ির সবার খাওয়া হয়ে যায়। অগ্নির জন্য 4টে রুটি তেলের ডাল পড়ে থাকে। কোনোদিন বা সঙ্গে 1 পিস রসগোল্লা। তাছাড়া বাড়ির বাড়তি কাজগুলো নিজের কাজের ফাঁকে ফাঁকে করতে হয় অগ্নিকে, যেমন গ্যাস আনা, ইলেকট্রিক বিল দেওয়া, ভাইপো সম্রাটের স্কুলের কাজ ইত্যাদি ইত্যাদি। ভাইপো সম্রাটকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে পারে না বলে বৌদি শ্রাবণী কথায় কথায় ভেজে দেয় তাকে। করো তো ওই লোকের বাড়ি বাড়ি গিয়ে টিউশনি। একমাত্র ভাইপোকে স্কুল থেকে আনা ও স্কুলে নিয়ে যাওয়াটাও করতে পারো না। শুধু বাপদাদার টাকায় বউ নিয়ে বসে বসে খাচ্ছ। দাদার এই উপকারটুকু করে দিলে প্রতি মাসে স্কুল গাড়ির পিছনে 1,500 টাকা দিতে হতো না? বৌদির কথাকে ভীষণভাবে সমর্থন করেন মা রমাদেবী। বৌমা তো ঠিকই বলেছে, বাড়িতে বেকার ছেলে থাকলে কত উপকার হয়, তুই এটুকুও করতে পারিস না? এই 2 মাসে সব নখদর্পণে হয়ে গেছে তিথির। মনে মনে ভাবে, এরা মানুষ? ভাই ভাই কি বিভেদ! শিক্ষিত হয়েও অগ্নি এখনো চাকরি পায়নি। বাড়িতে টাকা দিতে পারে না বলে বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত। মাও সবসময় ছোট ছেলের এই অপারগতাকে বিঁধতে থাকে। এ কেমন কথা! বড় দাদা ও ছোট বোনের কাছেও অগ্নি ব্রাত। ছোট বোন অপর্ণা তার বড় ভাইকে বেশি ভালোবাসে, কারণ বিভিন্ন উপলক্ষে বড় ভাইয়ের কাছ থেকে তার দামি দামি উপহার জোটে। বেকার ছোট দাদার কষ্টের পয়সায় কেনা সস্তার কুর্তি বা চকলেট পানসে লাগে তার কাছে। হেসে বলে, এসব জিনিস কেন দিস ছোটদা? এসব সস্তা জিনিস আমি ব্যবহার করি না, জানিস না? এগুলো দেখে অপরেশ খুব হাসে। অপরেশ আমাকে সবসময় দামি দামি গিফট দেয়।
মা রমা দেবী বলেন, তোর বড়দা তো অপুকে দামি হাত ঘড়ি দিল, ওতেই তো হয়ে যেত। তোকে কে পাকামি করে ভাইফোঁটায় বোনের জন্য কুর্তি জিন্স কিনতে বলেছে? জানিসই তো অপু সব ব্র্যান্ডেড জিনিস পরে, শুধু শুধু টাকা নষ্ট। ছোট ভাইয়ের হাত থেকে তাঁতের শাড়িটা নিতে নিতে বড়দি সস্নেহে বলে, সত্যি অগ্নি, তুই বড্ড বোকা। তোকে কেন আমাদের উপহার দিতে হবে ভাই? তুই আমার ছোট ভাই, আমি তোকে উপহার দেব, বুঝলি? এ বাড়িতে তিথিকে তার শাশুড়ি ও যা অনেক অপমান করে, অনেক নোংরা কথা সহ্য করে থাকতে হয় তাকে। পদে পদে তার আত্মসম্মানে আঘাত লাগে, সহ্য শক্তি জবাব দেয়। বিদ্রোহী হতে ইচ্ছে করে, খুব কড়া ভাষায় প্রতিবাদ করতে ইচ্ছে করে, কিন্তু অগ্নির মলিন মুখটা বারবার চোখের সামনে চলে আসে। আজকাল ভোর থেকে উঠে অপটু হাতে সংসারের কাজ করতে চেষ্টা করে সে। নিজের কাজ দিয়ে বাড়ির সবার মন জয় করার চেষ্টা করে, কিন্তু বিনিময়ে জোটে বড্ড অবজ্ঞা, অবহেলা। সে এত দৃঢ়চেতা ছিল, কথায় কথায় প্রতিবাদ করত, কিন্তু এখন কেমন মানিয়ে চলতে শিখেছে। নিজের প্রতি অবজ্ঞা, অবহেলা, কটু কথাবার্তা আজকাল মায়ের মতো সেও নীরবে সব হজম করে নেয়। কিন্তু তার অগ্নির প্রতি অবহেলা, কটূক্তি, অসম্মান সে একদম বরদাস্ত করতে পারে না। মনে হয় নিজের সর্বস্ব দিয়ে অগ্নিকে লুকিয়ে রাখতে। একেই কি বলে সর্বগ্রাসী প্রেম, নাকি প্রাণ ঢালা ভালোবাসা? সে বুঝতে পারে না। নিজের এই পরিবর্তনে সে নিজেই অবাক হয়ে যায়। কিন্তু তার বুদ্ধি, মেধা, চেতনা দিয়ে সে বুঝতে পারে এই পরিবেশে এভাবে থাকলে সে বা অগ্নি কেউই জীবনে উন্নতি করতে পারবে না। কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার জন্য তার ও অগ্নির প্রস্তুতির প্রয়োজন। প্রচুর পড়াশোনা করতে হবে, সবচেয়ে বেশি মানসিক শক্তির প্রয়োজন, যা এ বাড়িতে একদমই নেই। কি করবে একথা ভাবতে ভাবতেই একদিন আবার তিথি ছুটে যায় বড়দি সুপর্ণার কাছে। বড়দিকে গিয়ে বলে, বড়দি ভাই, অগ্নি ওখানে কিছুতেই থাকতে পারবে না, ওর সহ্য শক্তি জবাব দিচ্ছে। ও বাড়িতে সব সময় ঝগড়া, অশান্তি। আমি অনেক মানিয়ে চলার চেষ্টা করেছি, কিন্তু পারছি না। কি করব বলে দাও? আমি তো গোপনে অনেক জায়গায় চাকরির দরখাস্ত করছি। এখন যে কোনো একটা কাজ আমার চাই। অগ্নির এই মানসিক অস্থিরতা আমি আর দেখতে পাচ্ছি না। এদিকে বাড়িতে বসেই আমি যে দুটো টিউশন পড়াবো, অগ্নির পাশে দাঁড়াবো, তা তোমার মা হতে দিচ্ছেন না। সব শুনে সুপর্ণা বলে, আমি সবই বুঝি তিথি, কিন্তু কাজ চাইলেই তো পাওয়া যায় না। এখন তোমাদের দুজনকেই ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে এই অন্ধকার থেকে বেরোনোর জন্য। তবে তুমি আমার ভাইটার হাত ছেড়ো না, প্লিজ। এভাবে প্রায় 1 বছর দাঁতে দাঁত চেপে কোনো রকমে পেরিয়ে যায়। ততদিনে ইংরেজিতে MA-টাও কমপ্লিট করে নিয়েছে তিথি। হঠাৎ বড়দি ভাই খবর দেয়, ওদের স্কুলে একজন পার্ট টাইম ইংরেজি শিক্ষিকা দরকার। অনেকেই আবেদন করেছে, তিথিও যেন আবেদন করে। এরপর বড়দি ভাইয়ের সুপারিশে বড়দির স্কুলে তিথির চাকরিটা হয়ে যায়। বেতন যদিও কম, তবুও তো একটা চাকরি। সে একটু স্বস্তির শ্বাস নেয়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব বেশি বলে চাকরি পাওয়ার 1-2 মাস বাদে অগ্নিকে নিয়ে স্কুলের কাছে একটা ভাড়া বাড়িতে নিজের সংসার সাজায় তিথি। একটা বেডরুম, ছোট্ট কিচেন, বাথরুম, মাসে 2,500 টাকা ভাড়া। মাস 5 বাদে স্কুলে পড়ানোর পাশাপাশি সকাল সন্ধ্যায় টিউশন করতে আরম্ভ করে তিথি। আর অগ্নিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে দুপুরের ওই সাইবার ক্যাফের কাজটা ছাড়ায়।
অগ্নি সকাল ও সন্ধ্যায় টিউশন করে, আর দুপুরে তিথির কড়া শাসন মতো নিজের পড়াশোনা করে। নিজেদের একচিলতে ভাড়া ঘরে স্বপ্নগুলোকে শক্ত হাতে সাজিয়ে নেয় তিথি। আর অগ্নিও বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। দুজনের নির্ঝঞ্ঝট সংসারের রান্নাবান্নার দায়িত্বটাও দুজনে ভাগাভাগি করে সামলে নেয়। স্কুল ফেরত বর্দি ভাই প্রায়ই আদরের ছোট ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করে যায়। আত্মমর্যাদা সম্পন্ন ভাইকে, ভাইয়ের বউকে আর্থিক সাহায্য না করে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার বইপত্র কিনে দিয়ে যায়, উৎসাহ দেয় জীবনে এগিয়ে যাওয়ার। বিয়ের পরদিনই বড় জায়ের অপমানকর কথাটা শোনার পর থেকেই নিজেদের পরিবার পরিকল্পনা করেনি তিথি। অগ্নিকে পরিষ্কার বলে দিয়েছে, আগে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করি, তারপর সন্তানের কথা ভেবে দেখব। আমাদের সন্তানের দায়িত্ব নিয়ে কেউ যেন ভুলেও একটাও কথা বলতে না পারে। আর অগ্নিও আপনি যা বলবেন ম্যাডাম বলে সানন্দে তার মতামত মেনে নিয়েছে। নিজের বাড়িতে সব সময় মাথা নিচু করে থাকা অগ্নি আজ তিথির সান্নিধ্যে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। টিউশনের ফাঁকে ফাঁকে সে আপ্রাণ চেষ্টা করে চলে একটা যে কোনো চাকরি পাওয়ার। বছর দুই এভাবে দুজনে প্রবল চেষ্টা ও পরিশ্রম করে। 2 বছর পর স্থানীয় এক উচ্চ বিদ্যালয়ে ক্লার্কের চাকরি পায় অগ্নি। অগ্নির চাকরি পাওয়ার পরে একটু স্বস্তির নিঃশ্বাস নেয় তারা দুজনেই। চাকরি পাওয়ার পরই অগ্নির মধ্যে পুরনো আত্মবিশ্বাসটা ফিরে আসে। ধীরে ধীরে সব সম্পর্কগুলো আবার স্বাভাবিক হতে আরম্ভ করে। এই 2 বছরে অগ্নির বাড়ির সঙ্গে একটা ক্ষীণ সম্পর্ক ছিল তাদের। ভাড়া বাড়িতে থাকাকালীন তারা মাঝে মাঝে ও বাড়িতে যেত বাবা মায়ের সাথে দেখা করতে। মনোরমা দেবী তখন প্রচণ্ড আক্রোশে তিথিকে বলতেন, ঘর ভাঙানি মেয়ে, আমার ছোট ছেলেটাকে পর করে দিল গো। ছেলেটাও আমার বউয়ের ভেড়া হয়েছে। কি সুন্দর বউয়ের আঁচল ধরে সুসুর করে বাড়ি ছেড়ে চলে গেল দেখো। এখন আবার ঢং করতে মা বাপকে দেখতে এসেছে, সব লোক দেখানো। বড় দাদাও ছোট ভাইকে ইয়ার্কি করে বলতো, তখন অবশ্য অগ্নি চাকরি পায়নি। তোর থেকে তিথির অনেক যোগ্যতা আছে ভাই, পার্ট টাইম হোক আর যাই হোক। কি সুন্দর স্কুলে শিক্ষকতার চাকরি জুটিয়ে নিল তিথি। আর তুই বইয়ের রোজগারে খেয়ে দিয়ে সারা দিন ঘরে বসে বইয়ে মুখ গুজে পড়ে আছিস। তোর কাণ্ড বলিহারি। এত বউয়ান্ত প্রাণ ছেলে আমি আর দেখিনি। বড় যা শ্রাবণী মুখ বেঁকিয়ে বলতো, নিজের যোগ্যতা না ছাই, তোমার বড়দির সুপারিশেই তো পেয়েছে চাকরিটা, না হলে স্কুল শিক্ষিকার চাকরি জোটানো, তাও আবার পার্ট টাইম শিক্ষিকার, যেন তেন কথা নাকি। এসব চাকরি জোটাতে গেলে অনেক লোকের হাতে পায়ে ধরতে হয়। সবার সব কথা শুনে হাসি মুখে চলে আসতো তিথি। মুখে কোনো উত্তর দিত না, মনে মনে সংকল্প করত, একদিন এদের কথার জবাব দেবই দেব। এখন নীরবতাই প্রতিবাদের শ্রেষ্ঠ ভাষা হোক।